নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে 6টি ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কোয়েশ্চেনগুলোকে অ্যানালিসিস করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের সেট প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। যারা ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে সমস্ত ভিডিওগুলো দেয়া আছে। এছাড়া ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্নতে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, লিস্ট 1, লিস্ট 2, এই দুটো লিস্টকে ম্যাচিং করতে হবে। লিস্ট 1-এ কি আছে? লেকচার, ব্রেনস্টর্মিং, লিনিয়ার প্রোগ্রাম, CAI। প্রথমে আমরা একটা লিস্ট 2-এ আছে স্মল গ্রুপ, লার্জ গ্রুপ, কম্পিউটার বেসড, ইন্ডিভিজুয়ালাইজড। তো লিস্ট 1-এ যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে দেখি। যে লেকচার বা বক্তৃতা কাকে দেওয়া হয়? লেকচার কোনো একজন বা দুজন একটা বৃহৎ গোষ্ঠীকে কোনো একটা বিষয় সম্পর্কে জানান বা কোনো একটা বিষয় সম্পর্কে তিনি তাদেরকে বোঝান। তো সেখানে কি করা হয়? একটা বৃহৎ গোষ্ঠীকে বা একটা লার্জ গ্রুপকে লেকচার দেওয়া হয়। তাহলে লেকচার কি হচ্ছে? লেকচার হচ্ছে লার্জ গ্রুপকে দেওয়া হয়। ব্রেনস্টর্মিং কি? ব্রেনস্টর্মিং হচ্ছে একটা গোষ্ঠীকে একটা কয়েকজন ব্যক্তিকে কি করা হয়? একটা সমস্যা দিয়ে দেওয়া হয়, একটা সমস্যা সমাধান। ব্রেনস্টর্মিং হচ্ছে একটা সমস্যা সমাধান পদ্ধতি যেখানে কয়েকজন ব্যক্তিকে সমস্যা দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে নিজেদের আইডিয়া, নিজেদের থটস, নিজেদের সমস্ত বুদ্ধিকে ব্যবহার করে তারা সেই প্রবলেমটা সলভ করবে। সেটাই হচ্ছে ব্রেনস্টর্মিং। সেটা সবসময় কী করা হয়? স্মল গ্রুপের ওপর করা হয়। লিনিয়ার প্রোগ্রামকে? লিনিয়ার প্রোগ্রাম হচ্ছে যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনটাকে দৃঢ় করার জন্য বা প্রতিক্রিয়া যাতে তাড়াতাড়ি হয় সেটা প্রতিক্রিয়া পাওয়ার জন্য কি করে? আমরা শক্তিদায়ক উদ্দীপকে বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করি। রিইনফোর্সমেন্ট ব্যবহার করে আমরা প্রতিক্রিয়াটা সঠিকভাবে পাওয়ার চেষ্টা করি। তো লিনিয়ার প্রোগ্রামে সেটা করা হয়। লিনিয়ার প্রোগ্রাম কি হয়? লিনিয়ার প্রোগ্রাম হয় ইন্ডিভিজুয়ালাইজ বা ব্যক্তিতান্ত্রিক। ব্যক্তির ওপর এখানে জোর দেওয়া হয়, ব্যক্তির থেকে কাজ আদায় করার জন্য বা ব্যক্তি যাতে কাজটা সম্পন্ন করতে পারে, তো প্রতিক্রিয়াটা যাতে সঠিকভাবে হয় সেজন্য ব্যক্তির ওপর সেটা প্রয়োগ করা হয়। আর CAI কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। এটা হচ্ছে কম্পিউটার বেসড। এটা একেবারেই সহজ। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা সঠিক উত্তর কি পেলাম? অপশান বি। অপশান বি আমরা সঠিক উত্তর পেলাম। পরের প্রশ্ন হচ্ছে দ্য বুক The Systematic Design of Instruction is authored by known. The Systematic Design of Instruction এই বইটি কে লিখেছিলেন? অপশানে দেওয়া আছে ডিক এবং গ্যাগনি, অপশান বিতে আছে ক্যারি এবং গ্যাগনি, অপশান সিতে আছে কেম্প এবং ক্যারি, অপশান ডিতে আছে ডিক এবং ক্যারি। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডিক এবং ক্যারি। এই ডিক এবং ক্যারিকে একবার বলে দিই। ডিক এবং ক্যারি একটা মডেল দিয়েছিলেন, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল। ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল বিভিন্ন রকম মডেল আছে, তার মধ্যে ডিক ও ক্যারি একটা মডেল দিয়েছিলেন যেখানে 10টা ফেজ বা 10টা স্তরে ইনস্ট্রাকশনাল ডিজাইন গঠনের কথা তিনি বলেছিলেন এবং শেষে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সাবমেটিভ ইভ্যালুয়েশন সমস্ত কিছুর কথা তারা বলেছিলেন ডিক এবং ক্যারি। ডিক এবং ক্যারি মডেলটা কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে 2024-এর সেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ আমি 2022-এর কোয়েশ্চেন আলোচনা করছি। 2022-এ যে সমস্ত টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসেছিল সেগুলো কিন্তু 2024-এ আসার চান্স আছে। ডিক এবং ক্যারি মডেল থেকে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু তাদের বই সম্পর্কে প্রশ্ন এসেছে। তো পরের বছর অর্থাৎ 2024-এ তোমরা যে সেট এক্সাম দেবে সেখানে হয়তো ডিক এবং ক্যারি যে মডেলটা আছে সেই মডেলটা থেকে প্রশ্ন আসতে পারে। তাই ডিক এবং ক্যারি যে ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল আছে সেটা তোমরা অবশ্যই পড়ে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইগটস্কির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কী? অপশান এতে আছে বয়স্কদের নির্দেশনার অধীনে শিশুর প্রকৃত এবং সম্ভাব্য বিকাশের স্তর রূপে সংজ্ঞায়িত করে।
অপশান বিতে আছে বয়স্কদের নির্দেশনাবিহীন শিশুর প্রকৃত এবং সম্ভাব্য বিকাশের স্তর রূপে সংজ্ঞায়িত করে। অপশান সিতে আছে শুধুমাত্র শিশুর প্রকৃত বিকাশের স্তরকে সংজ্ঞায়িত করে। অপশান ডিতে আছে শুধুমাত্র শিশুর সম্ভাব্য বিকাশের স্তরকে সংজ্ঞায়িত করে। ভাইগটস্কি, লেভ ভাইগটস্কি কি বলেছিলেন? শিশুদের সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্টের কথা তিনি বলেছিলেন। তিনি সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে মা বাবা যখন একজন শিশুকে, সেটা মা বাবা হোক, তার বন্ধুবান্ধব হোক, সহপাঠী হোক, তার পরিবার পরিজন হোক, সবাই যখন একটা শিশুকে কালচার শেখাচ্ছে, একটা শিশুকে কালচার শেখাচ্ছে, তাকে বিভিন্ন আদব কায়দা শেখাচ্ছে, তার মাধ্যমে কিন্তু একটা শিশুর বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে। একটা শিশুর স্কিল ডেভেলপমেন্টে কিন্তু তার বয়স্কদের, অর্থাৎ তার ফ্যামিলি, তার পেরেন্টস, তার পরিবারে যত ব্যক্তি আছে বা তার আশেপাশে যত ব্যক্তি আছে তাদের ভূমিকা কিন্তু তিনি স্বীকার করেছিলেন, ভাইগটস্কি স্বীকার করেছিলেন। এবং তিনি বলেছিলেন সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্ট শিশুর এর ফলেই হয়। এবং তিনি এটাও বলেছিলেন যে একজন শিশু যখন সোসাইটির সঙ্গে, সমাজের সঙ্গে ইন্টারাকশান করছে, সমাজের সঙ্গে সে আন্তঃক্রিয়া সম্পন্ন করছে, তার ফলে কিন্তু তার ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ ভাইগটস্কি সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কোনো শিক্ষাকে, মানে শিক্ষণকে কিন্তু তিনি গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন যে বয়স্কদের একটা ভূমিকা থাকে এবং সমাজের সঙ্গে ব্যক্তির আন্তঃক্রিয়ার ফলে বা মিথস্ক্রিয়ার ফলেও একটা শিশুর বিকাশ হয়, অর্থাৎ সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্ট হয়। এটা তিনি বলেছিলেন, ভাইগটস্কি বলেছিলেন। এবং জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে তিনি কি বুঝিয়েছিলেন? এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সেটা বলতে লেভ ভাইগটস্কি কি বুঝিয়েছিলেন? তিনি বলেছিলেন যে এই যে শিশুর বুদ্ধি আছে, একটা শিশুর বুদ্ধি পরিমাপ কোনো ব্যক্তির সর্বোচ্চ সীমাকে নির্দেশ করে। যার বুদ্ধাঙ্ক 130, সেটি তার বৌদ্ধিক সক্ষমতার সর্বোচ্চ সীমা। অর্থাৎ একজন শিশুর বুদ্ধাঙ্ক IQ 130 হলে সেটাকে তার সর্বোচ্চ সীমা হিসাবে, বৌদ্ধিক বিকাশে বা বৌদ্ধিক সক্ষমতার সর্বোচ্চ সীমা হিসাবে ধরা হয়। এবং তার কাছে বেশি প্রত্যাশা করা হয় না যে তার বুদ্ধি আরও বাড়তে পারে। কিন্তু ভাইগটস্কি সেটা বিশ্বাস করেনি। তিনি বলেছিলেন যে এর পরেও কিন্তু শিশুদের বিকাশ সম্ভব, শিশুদের একটা বুদ্ধির বিকাশ সম্ভব। তাই তিনি সর্বোচ্চ সীমাকে চূড়ান্ত বলে মনে করতেন না। তিনি কি বলেছিলেন যে আরও কিছু দূর পর্যন্ত বিকাশের এবং শিক্ষণের ক্ষমতা থাকে, সুতরাং সর্বোচ্চ সীমার মধ্যে শিক্ষণ প্রক্রিয়াকে স্থির না রেখে দেখা উচিত যে শিশুর ক্ষমতা কত দূর পর্যন্ত যেতে পারে। এই যে তিনি অঞ্চলটা প্রত্যাশা করেছিলেন যে শিশুর বিকাশ বা শিশুর IQ লেভেল কতটা পর্যন্ত বা শিশুর ক্ষমতা কতটা পর্যন্ত বাড়তে পারে সেটা দেখতে হবে, এই অঞ্চলটাকেই তিনি বলেছিলেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের সন্নিহিত বলয়। এবার এই যে বিকাশটা হচ্ছে, যে বৌদ্ধিক বিকাশটা হচ্ছে, সেটা ভাইগটস্কি কি বলেছিলেন যে একটা শিশু যখন সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, তার পরিবারের সঙ্গে, তার বন্ধুবান্ধবদের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, তার ফলেই কিন্তু তার সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, তার বুদ্ধির বিকাশ ঘটছে। তো এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে ভাইগটস্কি কী বুঝিয়েছেন? ভাইগটস্কি বলেছেন যে বয়স্কদের নির্দেশনার অধীনে শিশুর প্রকৃত এবং সম্ভাব্য বিকাশের স্তর রূপে সংজ্ঞায়িত। অর্থাৎ প্রকৃত বিকাশ কতটা হচ্ছে বা সম্ভাব্য বিকাশ মানে কতটা বিকাশ আরও হতে পারে। এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে তিনি কি বলেছিলেন যে সর্বোচ্চ সীমা পর্যন্ত না দেখে আমাদের দেখা উচিত যে আরও কতটা বৌদ্ধিক বিকাশ, মানে সর্বোচ্চ সীমা পর্যন্ত না রেখে তিনি দেখতে চেয়েছিলেন যে আরও কতটা বিকাশ হতে পারে, কতটা বৌদ্ধিক বিকাশ শিশুর হতে পারে। তো এই অঞ্চলটাকেই বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো এখানে বলা হচ্ছে বয়স্কদের নির্দেশনায় শিশুর প্রকৃত বিকাশ বলতে এই যে সর্বোচ্চ সীমা, বৌদ্ধিক বিকাশের সর্বোচ্চ সীমা, আর সম্ভাব্য বিকাশের রূপ মানে যতটা তার সম্ভাব্য বিকাশ হতে পারে সেটা একটা, সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। অপশান এ আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে
চুজ দ্য কারেক্ট পেয়ার ফ্রম দ্য গিভেন। সঠিক যে যুগলটা আছে সেটা নির্বাচন করতে হবে। প্রথমে বলা হচ্ছে পিয়াজে ডেভেলপমেন্টাল মডেল, ব্রুনার অ্যাডভান্স অর্গানাইজার মডেল, আশুবেল কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, স্কিনার নন ডাইরেক্টিভ মডেল। প্রথমে আমরা দেখি যে কোনগুলো ভুল দেওয়া আছে, কারণ আমাদের সঠিক বা কারেক্ট পেয়ারটা চুজ করতে বলেছে। ভুল কোনটা দেওয়া আছে? অপশান ডি স্কিনার নন ডাইরেক্টিভ মডেল, এটা একেবারেই ভুল। আশুবেল কোন মডেল দিয়েছিলেন? আশুবেল দিয়েছিলেন অ্যাডভান্স অর্গানাইজার মডেল। আর ব্রুনার কি দিয়েছিলেন? ব্রুনার দিয়েছিলেন কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। অর্থাৎ দুটো অপোজিট দেওয়া আছে, এই দুটো আমাদের বাদ চলে গেল। তাহলে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হচ্ছে পিয়াজে ডেভেলপমেন্টাল মডেল। পিয়াজে দিয়েছিলেন ডেভেলপমেন্টাল মডেল। কোন ডেভেলপমেন্টাল মডেল তিনি দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন কগনিটিভ ডেভেলপমেন্টাল মডেল। সঠিক উত্তর অপশান এ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসিওর মডেলের নির্দেশমূলক পর্যায়গুলি নিম্নে দেওয়া হলো, কোনটি সঠিক বলুন। অ্যাসিওর মডেল কি? অ্যাসিওর মডেলের স্টেপগুলো এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথমে আমরা জানি যে অ্যাসিওর মডেলটা কি। অ্যাসিওর মডেল হচ্ছে একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল, অর্থাৎ নির্দেশনামূলক ডিজাইন মডেল। এবার নির্দেশনা কি? নির্দেশনা বলতে বোঝায় একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে কোনো বিষয়বস্তু পড়াচ্ছেন, তার আগে তিনি সেটা কিভাবে বাস্তবায়িত করবেন তার জন্য বিভিন্ন পরিকল্পনা করেন, বিভিন্ন প্ল্যানিং করেন, এবং তিনি কি মেটেরিয়াল ইউজ করবেন, কি অনলাইন মেটেরিয়াল ইউজ করবেন, কি তিনি সফটওয়্যার ইউজ করবেন, বা কোন কোন টিচিং এইডস মডেল ইউজ করবেন, যার মাধ্যমে তিনি তার যে শিক্ষণটা আছে সেটাকে বাস্তবায়িত করবেন, তার যে অবজেক্টিভগুলো আছে সেগুলো তিনি বাস্তবায়িত করবেন। এটাকে বলা হচ্ছে নির্দেশনা। এবার নির্দেশনা বা ইনস্ট্রাকশন যখন দেওয়া হচ্ছে তার আগে বিভিন্ন ডিজাইন করা হয় যে কিভাবে একজন শিক্ষার্থীকে আমি ইনস্ট্রাকশন দেব। এই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশনাল ডিজাইন দেওয়া হয়। যদি আমার ক্ষেত্রে আমি যে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি তার আগে আমাকে কি করতে হয়? আমাকে কোয়েশ্চেনগুলো রেডি করতে হয় যে কোন কোয়েশ্চেনগুলো করাবো, এই কোন কোয়েশ্চেনটা আমি কিভাবে বোঝাবো, তার জন্য কোন নোট আমি ইউজ করব, কোন বইয়ের নোট ইউজ করব, বা কোন টপিকটা আমি কিভাবে বলবো। তো সেগুলো আমাকে বিভিন্ন বা কোন ইমেজটা আমি যদি ইউজ করি কোনো সফটওয়্যার থেকে আমাকে সেটা নিতে হচ্ছে। তো এই যে আমি ডিজাইন একটা রেডি করে নিচ্ছি যে এইভাবে আমি প্রেজেন্ট করব, এইভাবে আমি তোমাদের যে নিড আছে সেই নিডটাকে পূরণ করব। তো এই যে আমি একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন তৈরি করলাম, মানে এটাই হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন, যে কিভাবে আমি সেটাকে বাস্তবায়িত করছি। এই ইনস্ট্রাকশনাল ডিজাইনের একটা মডেল হচ্ছে অ্যাসিওর মডেল। এবারে এই অ্যাসিওর মডেলের ফুল ফর্মটা কি? প্রথমে আমরা অপশানগুলো দেখি। অপশানগুলো প্রথমে আমরা এলিমিনেট করি যে কোনগুলো আমরা বাদ দেব। প্রথমে এখানে আছে অ্যানালিসিস লার্নার, অ্যাপ্লাই লার্নার, অ্যানালিসিস লার্নার, অ্যাপ্লাই লার্নার। প্রথমেই বলি যে অ্যাপ্লাই লার্নার, কখনোই আমরা লার্নারকে অ্যাপ্লাই করে কোনো ডিজাইন শুরু করি না, কোনো পরিকল্পনা আমরা প্রথমে লার্নারকে অ্যাপ্লাই করে নিশ্চয়ই শুরু করব না। তাহলে প্রথমেই দুটো এলিমিনেট হয়ে গেল। ইভ্যালুয়েট তো শেষে হয়, সেটা আমরা সকলেই জানি যে শেষে ইভ্যালুয়েট বা মূল্যায়ন হয়। এখানে চারটে অপশানে আছে, দুটো অপশান বাদ হয়ে গেছে, তাহলে আমাদের রয়েছে অপশান এ, অপশান সি। এবার এই দুটোর মধ্যে আমাদের দেখতে হবে। প্রথমে আছে অ্যানালিসিস লার্নার। অ্যানালিসিস লার্নার, কারণ লার্নারকে অ্যানালিসিস করতে হবে, তার নিড কী, তার কোন কোন নিডগুলোকে আমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তো তারপরে আমি কি করব? আমাকে এখানে তারপরে আছে সিলেক্ট স্ট্র্যাটেজি, স্টেট অবজেক্টিভ। আমি নিশ্চয়ই প্রথমে স্ট্র্যাটেজি গঠন করব না, আমাকে প্রথমে স্ট্র্যাটেজি গঠন করলে হবে না, আমাকে দেখতে হবে যে কোন কোন অবজেক্টিভগুলো আমার ঠিক করতে হবে, কোন কোন উদ্দেশ্যগুলো আমার সামনে রাখতে হবে, যে এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য আমি ইনস্ট্রাকশনাল ডিজাইন রেডি করব। স্টুডেন্টকে অ্যানালিসিস করার পর বা লার্নারকে অ্যানালিসিস করার পর আমায় অবজেক্টিভ ঠিক করতে হবে যে আমি এই অবজেক্টিভগুলো পূরণ করব। যেমন আমার ক্ষেত্রে তোমরা যে সেট এক্সাম দেবে সেটা হচ্ছে অবজেক্টিভ, তোমাদের অবজেক্টিভ যে তোমরা ভালো করে যাতে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো, সেই অবজেক্টিভটা আমায় ঠিক করতে হবে। তারপরে আমি স্ট্র্যাটেজি ঠিক করব যে আমি এইভাবে পড়াবো। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি,
অপশান সি আমাদের সঠিক উত্তর। এবার অ্যাসিওর মডেল কি আমরা আরও ভালো করে একটু জেনে নিই। এই মডেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মডেলগুলো সমস্ত মডেলগুলোই তোমরা পড়ে রাখবে। অ্যাসিওর মডেল কি? অ্যাসিওর মডেল কে দিয়েছিলেন? প্রথমে আমরা জানি যে রবার্ট হেইনিচ, মাইকেল মোলেন্ডা, জেমস ডি রাসেল দিয়েছিলেন। এই মডেলটা হচ্ছে একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল, যেটা কি করে, ফোকাস করে কার ওপর, প্ল্যানিং অ্যান্ড কন্ডাক্টিং লেসন প্ল্যানিং যে আছে সেই লেসন প্ল্যানিংটা কিভাবে হবে সেটা ওপর ফোকাস করে। লেসন প্ল্যানিংটা কিভাবে করা হবে এবং তার জন্য কি কি মিডিয়া ব্যবহার করা হবে, কি কি টেকনোলজি ব্যবহার করা হবে, তার সংমিশ্রণটা কিভাবে করা হবে সেটাও ঠিক করে। এবং এটা লার্নার নিড, অর্থাৎ লার্নারের কি প্রয়োজন, লার্নারের উদ্দেশ্যটা কি, সেই প্রয়োজনটাকে মেটাবার জন্য এটা করা হয়। এবং এই মডেলটা হেল্প করে কি, এই মডেলটা একটা লেসন প্ল্যান মডেল, যেটা টিচারকে হেল্প করে অর্গানাইজ ইনস্ট্রাকশনাল প্রসিডিওর অ্যান্ড ডু অ্যান অথেন্টিক অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট লার্নিংয়ের অ্যাসেসমেন্ট করতে এই মডেলটা ব্যবহার করা হয়। এবার এই অ্যাসিওর মডেলের যে অ্যাসিওর আছে, এটার ফুল ফর্ম কি? প্রথমে লার্নারকে অ্যানালিসিস করতে হবে, অবজেক্টিভ ঠিক করতে হবে, সিলেক্ট মেথড, মিডিয়া অ্যান্ড মেটেরিয়াল, তারপরে ইউটিলাইজ মিডিয়া অ্যান্ড মেটেরিয়াল, কীভাবে মেটেরিয়ালগুলোকে ব্যবহার করা হবে সেটা ঠিক করা হবে। তারপর রিকোয়ার্ড লার্নারকে পার্টিসিপেট করতে হবে। তারপরে ইভ্যালুয়েট অ্যান্ড রিভাইজ। তাহলে অ্যাসিওর মডেলের ফুল ফর্ম আমরা জেনে গেলাম। এরকম অ্যাসিওর মডেল ছাড়া ADDIE মডেল, ডিক অ্যান্ড ক্যারি মডেল, এগুলোও হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন মডেল। প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, কার তত্ত্বকে ভিত্তি করে পরিবর্তিত পরিচালনার ত্রিস্তরীয় প্রক্রিয়ায় আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রেশ উপাদানের কথা উল্লেখিত? অর্থাৎ আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রেশ, এই যে মডেলটা আছে 3 স্টেপ মডেল, এই মডেলটা কে দিয়েছিলেন? অপশান এতে আছে গ্রেনার, অপশান বিতে আছে ডেমিং, অপশান সিতে আছে কার্ট লিউইন, অপশান ডিতে আছে সেওয়ার্ট। ঠিক আছে, এবারে সঠিক উত্তর বলেছি অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অপশান সি, কার্ট লিউইন এই 3 স্টেপ মডেল বা আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রেশ মডেলটা দিয়েছিলেন। এবার এই মডেলটা কি মডেল সেটা আমরা একটু জেনে নিই। এই মডেলটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট মডেল। চেঞ্জ ম্যানেজমেন্ট মডেল বলতে কি বোঝায়? ম্যানেজমেন্ট বলতে আমরা সকলেই বুঝি, ম্যানেজমেন্ট কি আমরা সকলেই বুঝি ব্যবস্থাপনা। এবার এই ব্যবস্থাপনা আমাদের মাঝে মাঝে পরিবর্তন করার প্রয়োজন হয়। যে কোনো প্রতিষ্ঠানেই আমাদের ব্যবস্থাপনা থাকে, সেই ব্যবস্থাপনাকে পরিবর্তন করার কথা নয়, সেই পরিবর্তন করার যে কনসেপ্ট আছে, অর্থাৎ সেই ব্যবস্থাপনার যে লক্ষ্য আছে, সেই ব্যবস্থাপনার যে প্রক্রিয়া আছে, সেই প্রতিষ্ঠানের যে লক্ষ্য, প্রক্রিয়া, যে প্রযুক্তি আছে, সেগুলোকে পরিবর্তন করার প্রয়োজন হয় মাঝে মাঝে। তো এই যে পরিবর্তন করার প্রক্রিয়া, সেটাকেই বলা হয় চেঞ্জ ম্যানেজমেন্ট। এই চেঞ্জ ম্যানেজমেন্টের একটা মডেল হচ্ছে কার্ট লিউইনের 3 স্টেপ মডেল। এই 3 স্টেপটা কি? 3 স্টেপটা হচ্ছে আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রিজ। এবার এই আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রেশ এটা সম্পর্কে কার্ট লিউইন কি বলেছিলেন একটু জেনে নিই। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, সেই উদাহরণটার মাধ্যমে তিনি বোঝাবার চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন যে যদি কোনো বরফের টুকরোকে আমরা নতুন শেপ দেবার চেষ্টা করি, তাহলে কি করব? প্রথমে সেটাকে আমাকে মেল্ট করতে হবে, গলিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে সেটাকে আনফ্রিজ করতে হবে। গলাবার পর আমি যেরকম আকার চাই সেরকমভাবে জলটাকে আমাকে পরিবর্তন করতে হবে, মানে শেপ দিতে হবে একটা, আমি যেরকম চাই হয়তো চেঞ্জ করতে হবে। এবং শেষে রিফ্রিজ করতে হবে, একটা কঠিন যে নতুন শেপটা দিলাম সেটাকে কঠিন করে একটা নতুন শেপ আমাকে দিতে হবে, অর্থাৎ রিফ্রিজ করতে হবে। এই যে উদাহরণটা তিনি দিয়েছেন, সেই উদাহরণটাই তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রয়োগ করার কথা বলেছেন, যেটাকেই 3 স্টেপ মডেল বলা হয়। কার্ট লিউইনের আনফ্রিজ,
চেঞ্জ রিফ্রেশ মডেল বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আমাদের সঠিক উত্তর অপশন সি, কার্ট লিউইনের আমাদের সঠিক উত্তর। আশা করছি এই মডেলটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পরিবর্তিত পরিচালনায় পোকাইয়োকো এই জাপানীয় মডেলের স্তরগুলির সঠিক ক্রমটি নির্ণয় করো। পোকাইয়োকো একটা জাপানিজ মডেল, চেঞ্জ ম্যানেজমেন্টের একটা জাপানিজ মডেল, চেঞ্জ ম্যানেজমেন্ট আমি কি বললাম যে ব্যবস্থাপনার পরিবর্তন, যখন আমরা ব্যবস্থাপনার লক্ষ্য, প্রক্রিয়া, প্রযুক্তিকে পরিবর্তন করি এবং এই পরিবর্তনের যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। এই চেঞ্জ ম্যানেজমেন্টের একটা যেমন পড়লাম আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রেশ, সেরকমভাবেই যেটা দিয়েছিলেন কার্ট লিউইন, সেরকমভাবেই পোকাইয়োকো হচ্ছে একটা জাপানিজ মডেল। এবং এই মডেলটার একটা স্টেপ আছে, সেই স্টেপটা কি, স্টেপটা হচ্ছে অপশান সি, ডিফাইন, মেজার, অ্যানালিসিস, ইমপ্রুভ, কন্ট্রোল। ডিফাইন, মেজার, অ্যানালিসিস, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল। এটাকে যদি আমরা সহজ করে মনে রাখার চেষ্টা করি, আমরা মনে রাখবো ড্যামিক, DMAIC। এইভাবে তোমরা সহজ করে মনে রাখবে DMAIC, ড্যামিক, ঠিক আছে, ড্যামিক, এইভাবে তোমরা সহজ করে মনে রাখবে। আচ্ছা, তোমাদেরকে বলি, এটা যেহেতু 2022-এর কোয়েশ্চেন করাচ্ছি, তোমরা পরীক্ষা দেবে আগামী যে সেট হবে 2024-এর ডিসেম্বরে যে সেট হবে, তার জন্য কিন্তু এই প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক, এই কোয়েশ্চেনে তোমরা যে টপিকগুলো পড়ছো, পোকাইয়োকো হোক বা আনফ্রিজ, চেঞ্জ, রিফ্রেশ মডেল হোক, পোকাইয়োকো মডেল হোক, যে কোনো কোয়েশ্চেন তোমরা পড়ছো, প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিককেই তোমরা ভালো করে পড়ে রাখবে। এছাড়াও তোমাদেরকে বলি, এই যে কোয়েশ্চেনটা তোমরা এইমাত্র পড়লে, পোকাইয়োকো জাপানিজ মডেলের স্টেপগুলো কী, এটা কিন্তু ইউজিসি নেটেও এসেছিল, ইউজিসি নেটেরও এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছিল। তাই যেহেতু সিলেবাস এক, নেট সেটের সিলেবাস যেহেতু এক, তাই তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো নেটের জন্য গুরুত্বপূর্ণ সহকারে এই কোয়েশ্চেনগুলো মানে এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে, কারণ এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা পোকাইয়োকো মডেল কি সেটা আমরা একবার সহজে জেনে নিই। পোকাইয়োকো মডেল হচ্ছে একটা চেঞ্জ ম্যানেজমেন্ট মডেল বা জাপানিজ চেঞ্জ, মানে এটা একটা চেঞ্জ ম্যানেজমেন্ট মডেল যেটা জাপানিজ মডেল, যেটা দিয়েছিলেন সিংহাই সিংহ। এই জাপানিজ শব্দ, পোকা অর্থ হচ্ছে এরর, ইয়োকা শব্দের অর্থ হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ এরর প্রিভেনশন, যেটা আর একটা অর্থ হচ্ছে জিরো ডিফেক্ট, অর্থাৎ যে কোনো ব্যবস্থায় একেবারে জিরো ডিফেক্ট থাকবে, যে কোনো প্রোডাক্টে জিরো ডিফেক্ট থাকবে। এই মডেলটা বলতে কী বোঝানো হচ্ছে যে উৎপাদনের সময়ে পণ্যের সমস্ত ত্রুটি খুঁজে বের করে সমাধান করা হবে, অর্থাৎ যদি কোনো ত্রুটি পাওয়া যায় সেটা সমাধান করবে এবং জিরো ডিফেক্ট অবস্থায় আনবে, তারপর সেটাকে বাজারজাত করবে, ফলে গ্রাহকের সন্তুষ্টি বজায় থাকবে, ব্রজ্যের সম্ভাবনা থাকে না, বৃহৎ পরিমাণ লোকসান কম হয়, পরবর্তী সময় বিক্রেতার প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়। এই যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে জাপানিজ মডেল, এবং জাপানিজরা এই পদ্ধতি ব্যবহার করেই কিন্তু তাদের সমস্ত বিজনেসকে চালনা করে। তো এটা হচ্ছে জিরো ডিফেক্ট মডেল, অর্থাৎ যে কোনো পণ্যকে আগে জিরো ডিফেক্ট করা হয় একেবারে, তারপর সেটাকে বাজারজাত করা হয়। তো এই মডেলটাই হচ্ছে পোকাইয়োকো মডেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটা ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে, INQAAHE এর পুরো কথাটি কি? অপশান নিতে আছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স ইন হায়ার এডুকেশন, অপশান বিতে আছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি এজেন্সি ইন হায়ার এডুকেশন, অপশান এ সিতে আছে ইন্ডিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন, অপশান ডিতে আছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি,
ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা এটা সম্পর্কে একটু জেনে নিই। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন, এটা কি? এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যারা উচ্চশিক্ষার গুণগত মানকে নিশ্চিত করে। এটি বিশ্বের 300 বেশি সংস্থার সঙ্গে যুক্ত। এই সংস্থাই প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোয়ালিটি অ্যাসিউরেন্স প্রোগ্রামটি করেছিল হংকং কাউন্সিল অফ একাডেমিক অ্যাক্রেডিটেশন, যেটার নাম। এই টপিকটা থেকে কোয়েশ্চেন এসেছে এবং এই টপিকটা বেশিরভাগ ফুল ফর্মটাই আসে। এছাড়াও এর অবজেক্টিভ আসে। অবজেক্টিভগুলো তোমরা আরিহান্টের বই থেকে পড়ে নিও। আরিহান্টের বইয়ে অবজেক্টিভগুলো দেওয়া আছে। অবজেক্টিভ এবং এর ফুল ফর্মটাই এই টপিকে ইম্পর্টেন্ট, এছাড়া সেরকম কিছু নেই। এই টপিকটা তোমরা দেখে নিও, অবজেক্টিভগুলো আরিহান্টের বই থেকে দেখে নিও। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ পদ্ধতিগত তুলনাকে নির্দিষ্ট করে নিম্নোক্ত কোন বিকল্পটি এক্ষেত্রে প্রাসঙ্গিক? কস্ট বেনিফিট অ্যানালিসিস, ইম্পাইলস a systematic comparison state which option is relevant from the following? কস্ট বেনিফিট অ্যানালিসিসের সঙ্গে এই যে অপশানগুলো দেওয়া হয়েছে সেটা কোনটা রেলেভেন্ট বা কোনটা প্রাসঙ্গিক সেটা জানতে হলে আমাদের কি জানতে হবে যে কস্ট বেনিফিট অ্যানালিসিসটা কি। কস্ট বেনিফিট অ্যানালিসিসে আমরা এখানে 3টে শব্দ পাচ্ছি, কস্ট, বেনিফিট এবং অ্যানালিসিস। কস্ট, বেনিফিট এবং অ্যানালিসিস। অ্যানালিসিস বলতে আমরা বুঝতে পারছি যে বিশ্লেষণ করা হবে। কি বিশ্লেষণ করা হবে? যে কস্টটা আমরা ব্যবহার করছি, যে কস্টটা আমরা দিচ্ছি, সেই কস্টের আমরা বেনিফিট পাচ্ছি কি না। অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালিসিস কি? কস্ট বেনিফিট অ্যানালিসিস হচ্ছে যখন কেউ ইনভেস্টমেন্ট করছে, সেই ইনভেস্টমেন্টে যে কস্ট, তার যে বেনিফিটটা আসছে সেই বেনিফিটটা ইকোনমিক প্রফিটেবিলিটি রাখছে কিনা। অর্থাৎ আর্থিক যে লাভ সেটা হচ্ছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। সেই আর্থিক লাভটা হচ্ছে কিনা সেটা কস্ট এবং বেনিফিটের মধ্যে অ্যানালিসিস করা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিস। কারণ যখন কেউ ইনভেস্টমেন্ট করছে সেই ইনভেস্টমেন্টটা কি করা হয়, আমাদের দেখতে হয় যে হায়ার লেভেলের একটা বেনিফিট আসছে কিনা, ফিউচার বেনিফিট হায়ার লেভেলের আসছে কিনা। সেই ফিউচার বেনিফিটটা যখন ইনপুট বা আউটপুট বা ইনকাম হিসেবে আমাদের যখন একটা খুব ভালো পরিমাণে আউটকাম আসছে, খুব ভালো পরিমাণে একটা ফিউচার বেনিফিট আসছে, তবেই তো আমরা সেটাতে কস্ট ইনভেস্টমেন্ট করব এবং সেই ইনভেস্টমেন্টটার বেনিফিট আসছে কিনা, ইকোনমিক প্রফিটেবিলিটি আসছে কিনা, সেগুলোই হচ্ছে অ্যানালিসিস করাই হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিস। তাহলে আমরা কি জানতে পারছি যে কস্ট বেনিফিট অ্যানালিসিস হচ্ছে একেবারে আর্থিক যে লাভ বা ইকোনমিক প্রফিটেবিলিটি সেটার উপর গুরুত্ব দিচ্ছে। আমি যে কস্টটা ইউজ করছি তার বেনিফিট কতটা আসছে, অর্থাৎ আর্থিক লভ্যাংশ আমার কতটা হচ্ছে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে আমরা অপশানেই পাচ্ছি যে প্রথমে আছে ইকোনমিক প্রফিটেবিলিটি, র মেটেরিয়াল, ফাংশন অফ অর্গানাইজেশন, আউটপুট। তাহলে আমরা প্রথমেই উত্তর পেয়ে যাচ্ছি যে ইকোনমিক প্রফিটেবিলিটি বা আর্থিক লভ্যাংশ কস্ট বেনিফিট অ্যানালিসিসের সঙ্গে যুক্ত। আর্থিক লভ্যাংশ বা ইকোনমিক প্রফিটেবিলিটি সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি আছে? শেষ প্রশ্ন একটা ম্যাচিং আছে। লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 আমাদের ম্যাচিং করতে হবে। লিস্ট 1-এ কি আছে? পোকায়োকো, TQM অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, 3 স্টেপ মডেল, জাস্ট ইন টাইম। পোকায়োকো কি আমরা আলোচনা করেছি, 3 স্টেপ মডেল কি সেটাও আমরা আলোচনা করেছি। তাহলে পোকায়োকো আচ্ছা, লিস্ট 2-এ কী আছে? সিংহাই সিংহ, কার্ট লিউইন, ডেমিং, প্ল্যানোট। ঠিক আছে, তাহলে পোকায়োকো কি? আমরা জাপানিজ মডেল আলোচনা করেছিলাম এবং আমরা কি দেখেছিলাম যে পোকায়োকো দিয়েছিল যে মডেলটা সেটা হচ্ছে সিংহাই সিংহ। 3 স্টেপ মডেল আমরা কার পড়েছিলাম? কার্ট লিউইনের 3 স্টেপ মডেল, আর পোকায়োকো সিংহাই সিংহ। তাহলে এই দুটো ম্যাচিং করে আমরা দেখি যে এই অপশানটা আমরা
পাচ্ছি কি না। কোন অপশানে পাচ্ছি? এর সঙ্গে 1, এর সঙ্গে 1 সবেতেই আছে, আর সি এর সঙ্গে 2, সি এর সঙ্গে 2 একমাত্র আছে অপশান সিতে। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান সি। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে ডেমিং দিয়েছিলেন এবং জাস্ট ইন টাইম প্ল্যানট টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট দিয়েছিলেন ডেমি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। তোমাদের ইউজিসি নেট প্রিপারেশন হোক বা ওয়েস্ট বেঙ্গল সেট প্রিপারেশন হোক, প্রত্যেকটা টপিকে আমি যেভাবে বুঝিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করেছি, আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখবে। আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।